প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই স্বাস্থ্যবিধি মেনে নিজ গৃহে ভালোভাবেই অবস্থান করছেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে চেনো, তারপরেও আমি আমার পরিচয়টা আরেকবার দেই। আমি সৈয়দা মাহমুদা মিতুল ইভা, প্রভাষক জীববিজ্ঞান, পায়রাহাট ইউনাইটেড কলেজ, অভয়নগর, যশোর। আমি জীববিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আবারও হাজির হয়েছি। সবাইকে শুভ সকাল। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম পত্র বইটি, একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্র বইটি থেকে একটা নির্দিষ্ট অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম এবং এই অধ্যায়ে আজকে দ্বিতীয় টপিকস। প্রথম আমরা গতদিন জীববিজ্ঞান বইয়ের 11তম অধ্যায়ের জীব প্রযুক্তি অধ্যায় থেকে আলোচনা করেছি। তোমাদের একটি হোমওয়ার্ক দেওয়া ছিল, মনে আছে? যারা যারা হোমওয়ার্কটি করেছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর যারা যারা করতে পারোনি, আশা করছি তোমরা করে ফেলবে। হোমওয়ার্কটি কি ছিল? টিস্যু কালচার প্রযুক্তি থেকে ছিল। টিস্যু কালচারের মাধ্যমে আমাদের দেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের সম্ভাবনা কতটুকু, এ বিষয়ে তোমার মতামত লেখার কথা ছিল 15টি বাক্যে। কে কে হোমওয়ার্ক করে ফেলেছো শেষে একটু আমাকে রেসপন্স করো, জানিয়ে দাও যে কে কে হোমওয়ার্ক করেছো। রমজান মাসের সকালে হয়তো অনেকেরই ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে, তারপরেও যারা যারা আছো আমরা একসঙ্গেই আজকের টপিক নিয়ে আলোচনা করব। আমরা আবারও বলি, একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 11 জীব প্রযুক্তি নামক যে অধ্যায়টি আছে সেটি নিয়ে আলোচনা করছিলাম গতদিন। আজকে এর পরবর্তী অংশ আমরা শুরু করব। তোমাদের জন্য এখানে একটি বাংলাদেশের ম্যাপ দেখতে পাচ্ছি আমরা, তাই না? এখানে বিভিন্ন জেলাকে চিহ্নিত করে একটি ম্যাপ দেখতে পাচ্ছি। এই ম্যাপটি আমরা দেখি, এখানে এই ম্যাপটি হতে আমরা কি দেখছি? বিভিন্ন জেলাতে কলকারখানা এবং ঘরবাড়ির সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। এই কলকারখানা এবং ঘরবাড়ি বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে? আমাদের যে আবাদি জমি ছিল, এই আবাদি জমির সংখ্যা হ্রাস পেয়েছে, তাই না? এই আবাদি জমির সংখ্যা অর্থাৎ কৃষি জমি যখন হ্রাস পাবে তখন কি হবে? আমাদের খাদ্য ঘাটতি দেখা দেওয়ার কথা। খাদ্য ঘাটতি যদি দেখা দেয় তাহলে এই যে বিপুল জনসংখ্যা, এই জনসংখ্যার উপরে কি হবে? খাদ্যের ঘাটতি হলে এরা সবাই পুষ্টিহীনতায় ভুগবে। সেটা কি হতে দেওয়া যাবে? যাবে না। কারণ আমরা সবাই প্রযুক্তিকে ব্যবহার করে, প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে অগ্রসর হতে চাই, যে কোনো সমস্যার সমাধান করতে চাই। এই যে এখন দেখছো আমরা শ্রেণীকক্ষে নিয়মিত হাজির হতে পারছি না, তবুও এই যে প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা একে অন্যের সমস্যার সমাধান করতে পারছি, তাই না? আর এই কৃষি জমি হ্রাস পেলে, খাদ্য ঘাটতি যদি দেখা দেয়, তাহলে আমাদের কি করতে হবে? প্রযুক্তিকে ব্যবহার করে যে খাদ্য উৎপাদন হচ্ছে খুব বেশি পরিমাণ পুষ্টিগুণ সম্পন্ন এবং উন্নত ফসল উৎপাদন করতে হবে।
ফলে কি হবে, খাদ্য ঘাটতি থাকলেও আমরা অল্প খাবার খেলেও তাতে পুষ্টিগুণ থাকবে অনেক বেশি। এই পুষ্টিগুণের ফলে অল্প খাদ্যে আমাদের শরীরের যা নির্দিষ্ট যে ক্যালোরি দরকার সেই ক্যালোরি চাহিদা পূরণ হবে। তাহলে আমরা কি করতে চাচ্ছি, একটা প্রযুক্তিকে ব্যবহার করে এই খাদ্যের চাহিদা গুণগত মান পরিবর্তন করতে চাচ্ছি, তাই না? এই যে এখানে আরেকটা ছবি দেখো, এই যে তরমুজ, এই তরমুজের বীজ থাকলে এটা খেতে একটু সমস্যা হয়। এখানে আর তরমুজের যদি বীজ না থাকে তাহলে খেতে তো মজাই মজা, তাই না? এইটাকেও এই যে খাদ্যের গুণগত মান, মানে আমরা যে বৈশিষ্ট্যটা চাচ্ছি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের পরিবর্তন সাধন করতে পারি প্রযুক্তিকে ব্যবহার করে। তাহলে এই প্রযুক্তিটা কি? এই প্রযুক্তিটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তোমরা এতক্ষণ বুঝে ফেলেছ বিষয়টি। আমরা আজকে এই যে এখানে পাটের ছবি এ কারণে দেওয়া হয়েছে, এখানে রোগমুক্ত উদ্ভিদ উৎপাদন করা হয়েছে। রোগমুক্ত সুস্থ সবল পাট উৎপাদনের ক্ষেত্রেও এই প্রক্রিয়াটি অলরেডি ব্যবহৃত হয়েছে, তোমরা জানো। এজন্য এই যে প্রক্রিয়াটি, এটাকে বলে কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রি মানে কি, পুনরায়, আর কম্বিনেন্ট, কম্বিনেন্ট অর্থ সংযোজন করা। পুনরায় ডিএনএকে সংযোজন করা, অর্থাৎ যে বৈশিষ্ট্য চাচ্ছি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য নতুন নতুন ডিএনএকে একসঙ্গে সংযোজন করার যে প্রযুক্তি, তাকে আমরা বলছি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা কি। আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব একটু দেখি। আজকে আমরা জিন, প্লাজমিড এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আলোচনা করব। এবং এই যে বলছি রিকম্বিনেন্ট ডিএনএ, এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কিভাবে করা হয়, কোন কোন ধাপ অবলম্বন করে কিভাবে করা হয় সে সম্পর্কে আলোচনা করব। এবং এই প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে কি কি সমস্যা আছে, এই সমস্যাসমূহ আমরা আলোচনা করব। এবং রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কিভাবে এই ধাপে রেস্ট্রিকশন এনজাইমকে ব্যবহার করা হয় সে সম্পর্কেও আলোচনা করব। আশা করছি তোমরা আমার সঙ্গে অনেকেই যোগ দিয়েছো। টপ ফ্যান মোহাম্মদ ইউনুস, অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক ক্লাসে আপনাকে পাই। সাগর হালদার শান্ত, ঠিক মতো দেখতে পাচ্ছি না। কি লেখা দেখতে পাচ্ছ না, নাকি আমাকে দেখতে পাচ্ছ না? তানিম ইসলাম, গুড মর্নিং। গুড মর্নিং তানিম। আশা করছি সবাই আমার সঙ্গে যোগ দিয়েছো এবং অনেককেই দেখতে পাচ্ছি। সকলের জন্য শুভকামনা। আচ্ছা, আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএ বিষয়টি প্রথমে কয়েকটা বিষয় আগে একটু জানতে হবে। জিন, জিন কি? জিন বর্গোধ্যায় নিচে যদি আমি ব লাগাই, এখানে যদি আমি ব শব্দটা জুড়ে দিই, সেই জিন কিন্তু মানুষের ঘাড়ে লাগে। এটা ঘাড়ে লাগা জিন নয়, এটা হচ্ছে আমাদের দেহের মধ্যে যে জিন অবস্থান করে সেই জিন। আমাদের দেহের মধ্যে কোথায় অবস্থান করে? আমাদের দেহে অসংখ্য লক্ষ কোটি কোষ আছে। কোষের ভেতরে আছে কি?
নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম অবস্থান করে। আমরা একটু ছবি দেখি। এই একটা প্রাণীকোষ, একটা কোষের ছবি। এর ভেতরে দেখো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভেতর আছে কি? ক্রোমোজোম। এই ক্রোমোজোমের একটা খণ্ডাংশকে বলা হয় ডিএনএ, এবং ডিএনএর একটা ছোট খণ্ডাংশ যা নির্দিষ্ট পরিমাণ নিউক্লিওটাইড শৃঙ্খল বহন করে এবং একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী, তাকে জিন বলা হয়। অর্থাৎ এই যে ক্রোমোজোম এর একটি ছোট খণ্ডাংশ আমি ধরে নিলাম এখান থেকে এইটুকু ডিএনএ, এই ডিএনএর একটি ছোট খণ্ডাংশ, এটা হচ্ছে জিন। এই হচ্ছে ডিএনএর একটা খণ্ডাংশ, জিন। এখানে এইটুকু চিহ্নিত করেছি বলে কি শুধু এটুকুই জিন? না, এতে অসংখ্য, এই ক্রোমোজোমের ভেতরে অসংখ্য জিন আছে, ছোট ছোট খণ্ডাংশ, যারা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী এবং নির্দিষ্ট পরিমাণ পলিপেপটাইড শিকল নিয়ে গঠন হয়। শহীদ ম্যাম, আমি কক্সবাজার থেকে, আমি কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে। ধন্যবাদ শহীদ। তোমরা একটু সবাই তোমাদের কলেজের নাম লিখে ফেলো তো। আসসালামু আলাইকুম, অনেকেই সালাম দিয়েছো। মোস্তফা মাসুদ জি, এরিনও প্রায় ক্লাসে থাকে। তোমাদের সকলকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। অনেকে গুড মর্নিং দিয়েছো, গুড মর্নিং। আচ্ছা, এই যে জিন জানলাম, এরপরে হচ্ছে প্লাজমিড। প্লাজমিড কি? প্লাজমিড হলো, এটা কি? একটা ইকোলি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার ভেতরে, এর ভেতর একটি ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোম ছাড়াও একটি বৃত্তাকার ক্রোমোজোম থাকে। এই বৃত্তাকার ক্রোমোজোমটিকে, ইকোলি ব্যাকটেরিয়ার বৃত্তাকার ক্রোমোজোমটিকে বলে প্লাজমিড। এই যে ব্যাকটেরিয়াম, ইকোলি ব্যাকটেরিয়াম, এই ব্যাকটেরিয়ামের যে বৃত্তাকার ডিএনএটি আছে, এটাকেই বলছি আমরা প্লাজমিড। আশা করছি জিন এবং প্লাজমিড সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে গেছে। এই জিন, প্লাজমিড, রিকম্বিনেন্ট ডিএনএ, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ অর্থাৎ বিভিন্ন ডিএনএ এসে নতুন বৈশিষ্ট্য প্রকাশের জন্য কাঙ্ক্ষিত ডিএনএকে পুনরায় সংযোজন বা জোড়া দেওয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হচ্ছে। এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির জন্য কয়েকটি ধাপ অবলম্বন করতে হয়। কিভাবে এই ধাপগুলো অবলম্বন করতে হয় এবং কি কি, সেই বিষয়ে আমরা একটু দেখি। প্রথমে কি করতে হয়? কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হয়। কাঙ্ক্ষিত ডিএনএ কোথা থেকে নির্বাচন করব? আমি যে বৈশিষ্ট্যটা চাচ্ছি সেই বৈশিষ্ট্যটা কোন ক্রোমোজোমের কোন ডিএনএ খণ্ডাংশে অবস্থান করছে সেটাকে নির্ণয় করতে হবে, এবং সেখান থেকে আমার একটা ডিএনএর খণ্ডাংশ, যে বৈশিষ্ট্য চাচ্ছি সেই বৈশিষ্ট্যের খণ্ডাংশটাকে আমাকে নির্বাচন করে নিতে হবে। এই প্রথমে ডিএনএ নির্বাচন করার পর আমার লাগবে কি? একটা বাহক। এই যে ডিএনএটা, এটা তো আমি ধরেই কিছুতে লাগাতে পারবো না। এই বৈশিষ্ট্যটা যেখানে চাচ্ছি, ধরে নাও যে আমি চাচ্ছি যে তরমুজের বীজ থাকবে না, তাহলে বীজ নাই এমন ফসল থেকে বা এমন ফল থেকে এই ক্রোমোজোম এর ডিএনএ খণ্ডাংশ নিয়ে নিতে হবে, যেখানে এর এই খণ্ডাংশ বীজ না থাকার জন্য যে বৈশিষ্ট্যটা বহন করছে সেই বৈশিষ্ট্যটা আছে। প্রথমে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করে নিলাম। নির্বাচন করে নেওয়ার পরে
আমার একটা বাহক লাগবে। বাহক হিসাবে কাজ করে কি, ইকোলি ব্যাকটেরিয়াটা বাহক হিসাবে কাজ করে। এই বাহক হিসাবে আমরা ইকোলি ব্যাকটেরিয়াটাকে নির্বাচন করছি। কারণ কি, ইকোলি ব্যাকটেরিয়ার এই যে বৃত্তাকার ডিএনএ, এর ভেতরে সহজে বৈশিষ্ট্যটাকে অর্থাৎ এই কাঙ্ক্ষিত যে জিনটাকে এটাকে স্থানান্তর করা যায়, প্রতিলিপন করা যায় এবং একে নির্দিষ্ট বৈশিষ্ট্যের মতো করে অনুলিপিত করে সংখ্যা বৃদ্ধি করা যায়। এজন্য আমরা ইকোলি ব্যাকটেরিয়াটাকে ব্যবহার করব। ইকোলি ব্যাকটেরিয়া ব্যবহার করার পরে, ইকোলি ব্যাকটেরিয়া যখন আমরা ব্যবহার করব, কিন্তু ডিএনএ খণ্ডাংশটা আমাকে কেটে আনতে হবে। কেটে আনতে গেলে এবং ওই যে ইকোলি ব্যাকটেরিয়ার যে প্লাজমিড অংশটা আছে ওটাও আমাকে কাটতে হবে। এটা কাটতে গেলে কি করতে হবে, আমাকে একটা এনজাইম ব্যবহার করতে হবে। এই এনজাইমটার নাম হলো রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এই অংশটা আমি কেটে দেব। কেটে নেওয়ার পরে এটাকে আমি আবার এই যে প্লাজমিড অংশ এটাকেও আমি এই অনুযায়ী, এই জিন সিকোয়েন্স অনুযায়ী এটাকেও কেটে নিব, প্লাজমিডটাকে কেটে নিব। নেয়ার পরে এই অংশটাকে আমি এখানে স্থাপন করব। তোমাদের কারো বুঝতে সমস্যা হচ্ছে? কোথাও বুঝতে সমস্যা হলে লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না? কি কি এনজাইম ব্যবহার করা হয়? এখানে রেস্ট্রিকশন এনজাইম বিভিন্ন রকম আছে, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। সাথে থাকো, কি কি এনজাইম লাগছে সেটা আমরা একসঙ্গে মিলেই আলোচনা করব। জেডএস জবা, থ্যাংক ইউ, প্রত্যেক ক্লাসেই তোমাকে পাই। নূর আকাশ নাইম, থ্যাংক ইউ বাবা, তোমাকেও পাই প্রত্যেক ক্লাসে। নাইমুল হোসেন নাইম, ম্যাম লেখাগুলা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। লেখা বোঝা যাচ্ছে না? আমার মনে হয় এবার বোঝা যাচ্ছে। আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। এমএম কলেজ যশোর, বান্দরবন সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, নওপাড়া গভর্নমেন্ট মহিলা কলেজ, সুনামগঞ্জ, কক্সবাজার পাবনা ক্যাডেট কলেজ, সরকারি বাকলিয়া সরকারি কলেজ চট্টগ্রাম। সবাইকে ধন্যবাদ, অনেকেই আছে আমার সঙ্গে। তোমাদের সবাইকে ধন্যবাদ। এনজাইম সম্পর্কে আমরা আসছি, আমরা একসঙ্গেই আলোচনা করব বিষয়গুলো নিয়ে। আচ্ছা, রেস্ট্রিকশন এনজাইম। এখন এই রেস্ট্রিকশন এনজাইম বিভিন্ন রকম আছে। কোন রেস্ট্রিকশন এনজাইমটা আমি ব্যবহার করব? প্রত্যেক রেস্ট্রিকশন এনজাইমের নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী কর্তন করার ক্ষমতা আছে। এই ডিএনএ সিকোয়েন্স যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করব, সেটা কিভাবে কর্তন হতে পারে, কোন কোন এনজাইম দিয়ে, সেটা একটু দেখি। এই যে এখানে দেখো, বিভিন্ন রকম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যখন কাটা হয়, এখানে এই যে জিনোম সিকোয়েন্সগুলো, আমরা জানি কি ডিএনএর গঠন যখন আমরা পড়েছি তখন কি জানি আমরা, এই যে ভেতরে
কি থাকে, হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে নাইট্রোজেন ক্ষারকগুলো। ডিএনএতে 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক থাকে। কি কি থাকে? অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন। এই 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক থাকে। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে, গুয়ানিন থাকে সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড দ্বারা যুক্ত এবং অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ডাবল বন্ড দিয়ে যুক্ত থাকে। এই যুক্ত থাকার কারণে এদেরকে যদি কাটতে হয় তাহলে সোজা কাটলে হবে না, আর নির্দিষ্ট বেস পেয়ার অনুযায়ী, নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম নির্দিষ্ট বেস পেয়ার অনুযায়ী কর্তন করে। প্রত্যেক রেস্ট্রিকশন এনজাইমের কাটার ক্ষমতা একরকম না। আমরা কিছু রেস্ট্রিকশন এনজাইমের নাম দেখি, এখানে দেখতে পাচ্ছ ALU1, BAM-HI, HIN3, ECO-RI। এই রেস্ট্রিকশন এনজাইমগুলো কি করে, এই যে এটা যেমন ALU1 কি করে, এই সোজাসুজি কর্তন করতে পারে। এটা BAM-HI এটা কি করে, এই নির্দিষ্ট সিকোয়েন্সের বেস পেয়ার অনুযায়ী রেস্ট্রিকশন এনজাইম কাটতে পারে। আবার HIN3 যেটা আছে সেটাও এইরকম সিকোয়েন্স অনুযায়ী কর্তন করতে পারে। তো যখন ডিএনএ এই HIN3 দিয়ে যদি আমি কর্তন করি তাহলে এইভাবে সিকোয়েন্স অনুযায়ী কর্তন হবে। এরপর প্লাজমিডেও ঠিক একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হবে, যে এই একই সিকোয়েন্স অনুযায়ী কর্তন করে ওটাকে জুড়ে দেবে। কর্তনের পর এবার কি কেটে নিয়ে আসলাম আমি নির্দিষ্ট অংশ, তাহলে জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার জন্য আমরা কি করব, এখানে লাইগেজ এনজাইম ব্যবহার করব। এই লাইগেজ এনজাইম যখন ব্যবহার করব, এই অংশটা আমি কেটে নিয়ে আসছি, এটাকে এনে আমি এর সঙ্গে সংযোজন করে দেব। সংযোজন করতে হলে যখন আমি লাইগেজ এনজাইমটা ব্যবহার করব, লাইগেজ এনজাইম ব্যবহার করলে এটা জোড়া লেগে যাবে। এটাই তৈরি হলো আমার সেই কাঙ্ক্ষিত রিকম্বিনেন্ট ডিএনএ। আবার একটু চিন্তা করো, প্রথমে আমি এই নির্দিষ্ট বৈশিষ্ট্য যেটা চাচ্ছি সেটা কেটে নিয়ে আসলাম, আনার পর কি করলাম, এটাকে যে প্লাজমিড আছে প্লাজমিডের মধ্যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে সেই নির্দিষ্ট বৈশিষ্ট্যটাকে এখানে স্থানান্তর করলাম, করে আমি যেমন যে বৈশিষ্ট্যটা চাচ্ছি সেই বৈশিষ্ট্যের একটি প্লাজমিড তৈরি করলাম। তখন একে বলবে রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএ তো আমার তৈরি হয়ে গেল। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমার যে উদ্ভিদে চাচ্ছি বা প্রাণীতে চাচ্ছি সেই কোষের মধ্যে স্থানান্তর করতে হবে। আমরা আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, লাইগেজ এনজাইমের কাজ কি? চটপট লিখে ফেলো তো দেখি। আমরা এতক্ষণ আলোচনা করেছি যেটুকু, কে কে বুঝতে পেরেছো? অনেকেই জানতে চেয়েছো কোন ক্লাস, এটা একাদশ দ্বাদশের জীববিজ্ঞান প্রথম পত্র। মিনহাজুল আবেদিন, সন্নিবেশিত জিনকে কি অন্য জীবে স্থানান্তর সম্ভব? হ্যাঁ, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমেই সম্ভব। কিভাবে সম্ভব সেটাই আমরা আলোচনা করছি। নূর আকাশ নাইম, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, অনেক লাভ দিয়েছো, অনেক অনেক ভালোবাসা বাবা তোমার জন্য। রিফা, জারিফ সহ আরও কয়েকজন আছো যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরাও সঙ্গে থাকো, অধ্যায়টি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
ডিএনএ লাইগেজ এনজাইমের কাজ কি তোমরা লিখে ফেলো, আমরা এগোতে থাকি। হ্যাঁ, অনেকেই কাজ করে ফেলেছো, অনেকেই উত্তর দিয়ে ফেলেছো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যে প্লাজমিডটা তৈরি করলাম, এই যে প্লাজমিডটা তৈরি করে রেখেছি, এর মধ্যে যে বৈশিষ্ট্যটা এনেছি রিকম্বিনেন্ট ডিএনএ, এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে কিসের মধ্যে? একটা আবার ব্যাকটেরিয়াম কোষের মধ্যে এটাকে প্রবেশ করাতে হবে। প্রবেশ করিয়ে এর ভেতরে ব্যাকটেরিয়ামটা যখন অনুলিপন করবে, এই যে আমি বৈশিষ্ট্যটা রিকম্বিনেন্ট ডিএনএর ভেতরে তৈরি করেছি সেটা হুবহু কপি অনুলিপিত হতে থাকবে ওর ভেতরে। একটু আগে একজন জানতে চেয়েছিলে শহীদ যে নতুন বৈশিষ্ট্য তৈরি করা সম্ভব কিনা। এভাবেই আমরা নতুন বৈশিষ্ট্য তৈরি করে থাকি। উদ্ভিদ বিজ্ঞানে যেসব ক্ষেত্রে সফলতা এসেছে সেসব ক্ষেত্রগুলোতে এভাবেই কাজ হয়েছে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হওয়ার পরে এটাকে ব্যাকটেরিয়ামের ভেতরে উপযুক্ত পোষক হিসাবে এর ভেতরে বাঁচিয়ে অনুলিপিত করে এরপরে এসে এটাকে আবার টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে কাজ করা হয়েছে, করেই নতুন নতুন বৈশিষ্ট্যের উদ্ভাবন হয়েছে। যে এখন আমরা যে ফসলগুলোকে বলি হাইব্রিড, এগুলো এভাবেই তৈরি। এই যখন এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে ব্যাকটেরিয়ামের মধ্যে স্থানান্তর করা হয় তখন এটার আবার বংশবৃদ্ধি করতে থাকে। ব্যাকটেরিয়া কিভাবে বংশবৃদ্ধি করে? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় যখন বংশবৃদ্ধি করে, এই যে আমি প্লাজমিড বা রিকম্বিনেন্ট ডিএনএটাকে তৈরি করেছি সেও ওর ভেতরে অনুলিপিত হবে এবং সংখ্যা বৃদ্ধি করতে থাকবে। এই সংখ্যা বৃদ্ধি করে সংখ্যায় অনেক বাড়তে থাকে, এজন্য একে জিন ক্লোনিংও বলা হয়ে থাকে। এই উপযুক্ত পোষক কোষ নির্বাচনের পর আমরা কি করব? রিকম্বিনেন্ট ডিএনএ এর বহিঃপ্রকাশ ও মূল্যায়ন হলো কিনা, রিকম্বিনেন্ট ডিএনএটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, এইটা জানার জন্য আমরা কি করব? এগার মাধ্যমে রেখে এটাকে আবার ওই যে সেই টিস্যু কালচার, মনে আছে? টিস্যু কালচারের মাধ্যমে যেভাবে আমরা এগারে রেখে ক্যালাস তৈরি করেছিলাম, সেভাবে এগার মাধ্যমে এটাকে আবাদ করতে হবে। করলে বোঝা যাবে যে রিকম্বিনেন্ট ডিএনএটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ ওটাকে আমি এগার মাধ্যমে রেখে মূল্যায়ন করে নিলাম যে ঠিকঠাক মতো বৈশিষ্ট্যটা কাজ করছে। তখন কি করতে হবে? এই রিকম্বিনেন্টটাকে, এই যে আমি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম, এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যারই বৈশিষ্ট্য আমি তৈরি করতে চাচ্ছি সেখানে স্থানান্তর করব। অর্থাৎ প্রথমে বলেছিলাম যে আমরা যদি ধরে নেই বীজহীন তরমুজ তৈরি করব, তাহলে কিভাবে হয়েছে? প্রথমে বীজ নাই এমন একটি উদ্ভিদের ফলের থেকে ওই কাঙ্ক্ষিত ডিএনএ সংগ্রহ করা হয়েছে। সেই কাঙ্ক্ষিত ডিএনএটাকে প্লাজমিডের ভেতরে দিয়ে আমরা এতক্ষণ সেই বৈশিষ্ট্যটাকে বাঁচিয়ে রাখলাম। রাখার পর এবার এই যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে সেই তরমুজের, এটা যদি ধরে নেই তরমুজের কোষ, তাহলে এই তরমুজের কোষের মধ্যে বীজ আছে, বৈশিষ্ট্যের জন্য যে জিনটুকু দায়ী আমি সেখানে এই বৈশিষ্ট্যটা যুক্ত করে দেব। দিলে কি হবে? আর তরমুজের ক্ষেত্রে বীজ তৈরি হবে না। এভাবেই রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে পর্যায়ক্রমে উদ্ভিদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটি তৈরি হচ্ছে।
এই যে একটু খেয়াল করো, এই রিকম্বিনেন্ট ডিএনএ এখানে আমি স্থাপন করলাম। স্থাপন করার পরপরই কি হচ্ছে, এই যে উদ্ভিদ কোষটা, এই উদ্ভিদ কোষ আমি এবার কি করব, ক্যালাসের মধ্যে রেখে এখন টিস্যু কালচারে ফিরে যাব। এখন আর রিকম্বিনেন্ট ডিএনএর ধাপ শেষ, টিস্যু কালচারে চলে যাব। অর্থাৎ আমি সেই নির্দিষ্ট বৈশিষ্ট্যটা কোষের মধ্যে স্থানান্তর করতে পেরেছি। করতে পারলে এই টিস্যুটাকে আমি এবার ক্যালাস তৈরি করব টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে। আমরা টিস্যু কালচারে কি পড়েছিলাম, উদ্ভিদের একটি জীবন্ত কোষ থেকেও উদ্ভিদ তৈরি সম্ভব। তাহলে আমি এই যে জীবন্ত কোষের মধ্যে আমার চাহিদা মাফিক বৈশিষ্ট্য স্থানান্তর করলাম। এই বৈশিষ্ট্য স্থানান্তর করার পর এই কোষটাকে আমি আবার টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে এখান থেকে ক্যালাস সৃষ্টি করব। ক্যালাসের পর মনে আছে তোমাদের অণুচারা তৈরি হবে, ক্যালাস থেকে ক্যালাস হবে, আবার ক্যালাস থেকে ক্যালাস হবে, অণুচারা তৈরি হবে। অণুচারাগুলো ল্যাবের ভেতর আমরা ছোট ছোট পাত্রে রেখে বাঁচিয়ে রাখবো তাদের একটা বায়ুশূন্য স্থানে। তারপরে ধীরে ধীরে এদেরকে মাঠে স্থানান্তর করব। মনে আছে না, গতদিন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। অনেকেই উত্তর দিয়েছো, সংযোজন করা, খণ্ডিত অংশকে যুক্ত করা। জোড়া ডিএনএ জোড়া লাগানো লাইগেজ এনজাইমের কাজ। ডিএনএ সংযোজন, ম্যাডাম বুঝেছি। প্লাজমিডকে কাঙ্ক্ষিত ডিএনএর সাথে স্থানান্তর। মুন, মেনি মেনি থ্যাঙ্কস ম্যাম, তোমাদেরও ধন্যবাদ। ডিএনএ ও বাহক, তার মানে তোমাদের উত্তর দেখে বোঝা যাচ্ছে তোমরা জিনিসটা বুঝতে পারছো। এবং তোমাদের পাঠ্য বইটাও সঙ্গে আছে নিশ্চয়ই। সঙ্গে সঙ্গে যদি তোমরা এই টপিকসগুলো দেখতে থাকো তাহলে এখানে ইশতিয়াক আহমেদ জানতে চেয়েছো, ট্রান্সফার করলে কি নতুন বৈশিষ্ট্য তৈরি হয়? ট্রান্সফার বলতে কি বুঝিয়েছো বাবা, আমি বুঝতে পারিনি। তবুও যদি ট্রান্সফার বলতে তুমি বুঝিয়ে থাকো যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিটাকে, অর্থাৎ প্লাজমিডের মধ্যে নতুন বৈশিষ্ট্য স্থানান্তর, সেটাকে যদি বুঝিয়ে থাকো তাহলে বলছি হ্যাঁ, নতুন বৈশিষ্ট্য, নতুন নতুন বৈশিষ্ট্য প্লাজমিডের মধ্যে দিয়ে সেটাকে বাঁচিয়ে রেখে উদ্ভিদ কোষে বা প্রাণী কোষে স্থানান্তর করে সেটা থেকেই আবার টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে নতুন বৈশিষ্ট্য তৈরি করা সম্ভব। আমরা অনেক ক্ষেত্রে সফলতা পেয়েছি, এভাবে সফলতাগুলোও আমরা জানব। সঙ্গেই থাকো। এই যে টিস্যু কালচার প্রযুক্তি, অর্থাৎ ক্যালাস থেকে ক্যালাস তৈরি হয়েছে এবং সেখান থেকে অণুচারা তৈরি হলো। এই অণুচারা আবার আলাদা করে টবে স্থানান্তরযোগ্য হয়েছে। এই যে অণুচারা যখন স্থানান্তরযোগ্য হয় তখন একে বলে ট্রান্সজেনিক উদ্ভিদ। এই প্রথমে কি করলাম আমরা, রিকম্বিনেন্ট ডিএনএ কাজে লাগিয়ে সেটা থেকে উদ্ভিদ কোষের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে স্থানান্তর করলাম, করে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদ তৈরি করলাম। এটাকে বলছি আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ। আর যদি প্রাণী হয় ট্রান্সজেনিক প্রাণী। আরেকটা প্রশ্ন, যারা সঙ্গে ছিলে বলো তো, এই কয়ের তীর চিহ্নিত অংশ, এই যে এই অংশটা গোলাকার, এই তীর চিহ্নিত অংশ, এটাকে যদি বড় করি দেখতে এমনই হবে। এর নাম কি? ঝটপট উত্তর লিখে ফেলো।
আশা করছি সবাই পারবে, কারণ এখানে যারা অংশগ্রহণ করেছো আমি এতক্ষণে বুঝে ফেলেছি সবাই খুবই ভালো স্টুডেন্ট। সাজেদা নূর, সাজেদা নূর জানতে চেয়েছো প্রোমোটার টার্মিনেটর কি? প্রোমোটার এবং টার্মিনেটর হলো যখন তুমি যদি প্রথম অধ্যায়টি পড়ে থাকো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, তাহলেই তুমি ওখানে জানতে পারবা প্রোমোটার অঞ্চল হলো যেখান থেকে কোষের বিভাজন শুরুর জন্য জিন সিকোয়েন্স কাজ করা শুরু করে, সেই অঞ্চলটিকে অর্থাৎ কোষ বিভাজনের জন্য উদ্দীপনা যোগায়। শুধু কোষ বিভাজন না, এটা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের জন্য অর্থাৎ প্রোটিন তৈরি এবং mRNA তৈরি এর জন্য উদ্দীপনা যোগায় যে নির্দিষ্ট অংশটা এবং নির্দিষ্ট ওখানে কিছু এনজাইম এসে যুক্ত হয়, এই অংশটাকে প্রোমোটার অঞ্চল বলে। এবং যেখানে যে শেষ হয়, যে পর্যন্ত বিভাজন হচ্ছে বা ট্রান্সক্রিপশন হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে, যেখানে এসে শেষ হচ্ছে, শেষের এখানে শেষ অংশটাকে টার্মিনেটর অঞ্চল বলে। প্রোমোটার এবং টার্মিনেটর অঞ্চল নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, এটার নাম তোমরা সবাই বুঝে ফেলেছো এতক্ষণে, অনেকেই উত্তর দিয়ে ফেলেছো, থ্যাংক ইউ। এটাকে কি বলে? প্লাজমিড বলে। ভেরি গুড। এই প্রক্রিয়াটি তোমরা ভালোভাবে আশা করছি বুঝেছো। তবুও আমি আরেকটা ভিডিও দেখাই, এই ভিডিও চিত্রটির মাধ্যমে আরও ভালোভাবে বুঝতে পারবা। একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আমি দুঃখিত, একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে। আমি দুঃখিত, একটু বৈদ্যুতিক ত্রুটির জন্য ভিডিওটি কাট হয়ে গেছে। আমি ভিডিওটি দেখাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তোমরা এই যে প্রবাহ চিত্রটি, এই প্রবাহ চিত্রটি তোমাদের পাঠ্য বইয়েই দেওয়া আছে। এই পাঠ্য বইয়ে এই চিত্রটি দেওয়া আছে, তোমাদের এই চিত্রটির সুন্দরভাবে শিখতে হবে। তোমরা এতক্ষণে বুঝে ফেলেছো যে এই ছবিটি
এই যে ইকোলি ব্যাকটেরিয়া, এখান থেকে নির্দিষ্ট এই যে প্লাজমিড অংশটা, বৃত্তাকার যে ডিএনএ, এই প্লাজমিড অংশটা নেওয়া হয়েছে। নেওয়ার পরে এই যে উদ্ভিদ কোষ, এখান থেকে আমি যে বৈশিষ্ট্যটা চাচ্ছি সেই বৈশিষ্ট্যটা এখান থেকে নেওয়া হয়েছে। নেওয়ার পরে এইখানে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে এই বৈশিষ্ট্যটাকে এখানে জুড়ে দেওয়া হলো। দিলে আমার কাঙ্ক্ষিত জিন অর্থাৎ যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো, এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমি ব্যাকটেরিয়ামের মধ্যে আবার প্রবেশ করালাম এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে বাঁচিয়ে রাখার জন্য। এরপর এখান থেকে ক্লোনিং করলাম, ক্লোনিং করে সংখ্যা বৃদ্ধি করলাম। এরপর সংখ্যা বৃদ্ধির পরে একে আমি আবার টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদে স্থানান্তর করতে পারবো। এভাবেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ কাজ করে। বাংলাদেশে আমরা কোন কোন ক্ষেত্রে এই কাজটা করে সফল হয়েছি সেটা আমরা একটু দেখি। তার আগে আশা করছি তোমাদের এই যে প্রবাহ চিত্রটি, এই চিত্রটি তোমরা সুন্দরভাবে শিখবে, কারণ এটি তোমাদের পরীক্ষায় থাকে। এখান থেকে এর ভেতরে আরও ছোট ছোট কিছু প্রশ্ন ছিল, বিভিন্ন এনজাইমের কাজ আমি যা অলরেডি বলেছি আমার আলোচনার ভেতরে। প্লাজমিড কি, প্লাজমিড বলতে কি বুঝো, রেস্ট্রিকশন এনজাইম এর কাজ কি, আর এই যে এই প্রবাহ চিত্রটি, এই প্রবাহ চিত্রটি তোমাদের পরীক্ষায় থাকে। এখান থেকে এটা তুমি সুন্দর করে এই ছবিটা আঁকা শিখবে। এই কোন কোন ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ কাজ করে অলরেডি সফল হয়েছে, এই সফলতার কিছু ক্ষেত্র আমরা দেখি। যেমন বীজহীন তরমুজ অলরেডি তৈরি করা হয়েছে, এই ক্ষেত্রে আমরা সফল হয়েছি। সুপার রাইস অর্থাৎ আমাদের যে ধানটা তৈরি হয়, এখানে সুপার রাইসে সফল হয়েছি। সুপার রাইসে কিসে সফল হয়েছি? পুষ্টিগুণ, অনেক পরিমাণ পুষ্টিগুণ বৃদ্ধি করা হয়েছে এতে, যার ফলে আয়োডিনের অভাবে যেন রাতকানা রোগ না হয়, এই আয়োডিনের পরিমাণ এক্ষেত্রে বাড়ানো হয়েছে এবং ভিটামিনের পরিমাণ বাড়িয়ে এই সুপার রাইস করা হয়েছে, যার কারণে শিশুরা পুষ্টিহীনতায় ভুগবে না। আর কি এখানে সালফার ঘাস, এই সালফার ঘাস কি হয়, সালফার কম থাকার কারণে ভেড়া যে সালফার ঘাসটা খেত সেটাতে ভেড়া লোমটা উন্নত মানের হতো না। এজন্য এই সালফারযুক্ত ঘাস তৈরিতেও আমরা সফল হয়েছি, যাতে যেটা খেলে ভেড়ার লোম উন্নত মানের হয় এবং ওর মাংস উন্নত মানের হয়। আর কিসে সফল হয়েছি? এখানে দেখছো কি, ভুট্টা। ভুট্টা এই রোগ প্রতিরোধক্ষম ভুট্টা তৈরিতেও আমরা এই প্রযুক্তি ব্যবহার করে সফল হয়েছি। আর কিসে সফল হয়েছি? এই যে তুলা, অধিক পরিমাণ তুলা উৎপাদন এবং রোগ প্রতিরোধক্ষম তুলা উৎপাদনেও আমরা সফল হয়েছি। আর দেখো ওই যে জোনাকি পোকা আছে, জোনাকি পোকার যে রাতের আধারে মিটিমিটি করে জ্বলে, ওতে যে লুসিকেরিন এনজাইম থাকে, ওইটাকে ব্যবহার করে তামাক গাছে ব্যবহার করে দ্যুতিময় তামাক গাছ তৈরি করা হয়েছে, এটাতেও আমরা সফল হয়েছি। আর চিকিৎসা ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছি, যেমন ইনসুলিন তৈরির ক্ষেত্রে আমরা সফল হয়েছি। ইনসুলিন তৈরি, তারপর গ্রোথ হরমোনের ক্ষেত্রে আমরা সফল হয়েছি। এরপর এখানে ইন্টারফেরন তৈরির ক্ষেত্রে আমরা সফল হয়েছি। ভ্যাকসিন বা টিকা তৈরির ক্ষেত্রে আমরা সফল হয়েছি। এরপর বংশগত কিছু রোগ নির্ণয়ের ক্ষেত্রেও আমরা সফল হয়েছি, যে মানব ভ্রূণে থাকতেই তার বংশগত কোনো রোগ আছে কিনা সেটাও নির্ণয় করা সম্ভব হয়েছে আমাদের এই প্রযুক্তি ব্যবহার করে। তারপরে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ বা বিভিন্ন ধরনের ঔষধ আহরণ করতেও আমরা এই প্রযুক্তি ব্যবহার করে সফল হয়েছি। প্লাজমিড, অনেকেই উত্তর দিয়েছো, ধন্যবাদ। থ্যাঙ্কস ম্যাম, বুঝেছি। ইশতিয়াক আহমেদ, অনেকেই থ্যাঙ্কস জানিয়েছো, বুঝতে পেরেছো এবং উত্তরও লিখেছো অনেকেই।
তোমাদের সকলকে ধন্যবাদ, যেহেতু আমাদের রোজার কারণে ক্লাসটির সময় একটু সংক্ষিপ্ত করা হয়েছে, এজন্য আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে থাকার সুযোগ হচ্ছে না। আমরা এখনই শেষ করব। এখান থেকে তোমরা আরও একটি জিনিস সুন্দর করে পড়বে, যেটা হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রয়োগের ক্ষেত্রসমূহ, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করে আমরা সফল হয়েছি। এটা চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে আলাদা আলাদা করে তোমরা এটা পড়ে রাখবে, সুন্দরভাবে পড়বে। এবং পরিবেশ ব্যবস্থাপনাও, সুয়েজ আত্তীকরণের ক্ষেত্রেও আমরা সফল হয়েছি রিকম্বিনেন্ট ডিএনএ প্রয়োগ করে। কিভাবে? কারণ অনেক অণুজীব তৈরি করে রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে সেটাকে বিভিন্ন বর্জ্যের মধ্যে দিলে বর্জ্য থেকে আমরা আবার পুনরায় ব্যবহারযোগ্য বিভিন্ন উপাদান তৈরি করতে পারি। এটাও আমাদের সম্ভব হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন ছিল, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির কোন দিকটি দেখানো হয়েছে। অর্থাৎ এখানে যদিও সময় নাই, তারপরেও আমি একটু বলি। এখানে ইনসুলিন টিকা তৈরির যে এটা এখন যে আমাদের করোনার জন্য যে টিকা তৈরির প্রস্তুতি চলছে, এটাও এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সম্ভব, সেই দিকটাই বোঝানো হয়েছিল এখানে। তোমাদের জন্য আবারও একটা বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অগ্রগতির একটি তালিকা প্রস্তুত করতে পারো, অথবা দুটোর যে কোনো একটা করতে পারো, অথবা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে একটি রোগ প্রতিরোধক উদ্ভিদ তৈরি করা সম্ভব, এর পক্ষে তোমার মতামত 15 থেকে 18 বাক্যের মধ্যে লিখবে। আশা করছি তোমরা সবাই বাড়ির কাজটি করবে। তোমাদের সবার জন্য শুভকামনা। এবং কি করতে হবে? বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে নিজে সচেতন হতে হবে এবং পরিবারের অন্যকেও সচেতন থাকতে সহায়তা করতে হবে। এবং তোমরা পাঠ্য বই থেকে অবশ্যই দূরে সরে যাবে না, পাঠ্য বইয়ের সঙ্গেই থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে আবার তোমাদের সঙ্গে। ততক্ষণ হ্যাপি হোম কোয়ারেন্টাইন। আল্লাহ হাফেজ।